রিকোয়েস্ট করবো কিন্তু, ঠিক আছে? একটু বোন আপনি কি আদায় করেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদ হোসেন। তো আজকে আমি যাচ্ছি চায়ের জেলা সিলেটে। তো আমার সফরসঙ্গী হচ্ছে কামরুল ভাই। তো এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো আমরা এখন ফুয়েল স্টেশনে যাব ফুয়েল রিফিল করার জন্য। তো সেখান থেকে আসলে মূলত আমাদের জার্নিটা স্টার্ট হবে। তো আসলে এই দীর্ঘ পথ এর আগেও আমরা দুই ভাই একসাথে পাড়ি দিয়েছি, কামরুল ভাই আর আমি। তো আসলে বলতে বলতে আমরা পেট্রোল পাম্পের কাছে চলে আসলাম। তো এখন ফুয়েলটা রিফিল করে নিচ্ছি। তো রিফিল করার পর আমাদের জার্নি মূলত স্টার্ট হচ্ছে। ঘড়ির কাঁটায় 1:20 আর আমার আম, গাড়ির মিটারের ইয়েটাকে আমাকে জিরো করে নিতে হবে, রিসেট দিয়ে নিচ্ছি। কারণ আসলে আমি যখন বাসা থেকে বের হয়েছি, তো এখানে যখন বাসা থেকে বের হয়েছি তখন গুগল ম্যাপে আমি সার্চ দিয়ে বের হয়েছিলাম। তো সেখান থেকে চাঁদপুর থেকে মোটামুটি 262 কিলোর মতো দেখাচ্ছিল আমাকে শ্রীমঙ্গলে। তো সেক্ষেত্রে 6 ঘন্টা প্লাস সময় লাগার কথা। তো সেখানে ব্রেক ট্রেক সহ 7 ঘন্টা 7.5 ঘন্টার মধ্যে আমার পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সময় একটু বেশি লাগবে। কারণ হলো আমরা মতলব দিয়ে যাচ্ছি না, আমরা যাব আজকে কুমিল্লা হয়ে। কারণ এখন রাত্র করে মতলব দিয়ে যদি যাই তাহলে সেখানে অনেক কিছুর সম্মুখীন হতে পারে। কারণ এর মধ্যে অনেকগুলা ঘটনা মতলব ঘটে গেছে, যেটা আমি শুনেছি। তো আসলে এইভাবে ঝুঁকি নেওয়া যাবে না। তো আমরা দুইজনে মিলে চিন্তা করলাম যে আমরা মতলব দিয়ে আজকে যাব না, আমরা কুমিল্লা হয়ে যাব আর কি। তো এখন প্রচুর ঠান্ডা পড়তেছে, জানি না যেতে কত কষ্ট হবে। যতটুকু মনে হচ্ছে এখানে সম্ভবত একটা অগ্নিকাণ্ড ঘটেছে। হ্যাঁ, তাই যা ভেবেছি তাই। তো আসলে এখানে মনে হচ্ছে যে অগ্নিকাণ্ডে আসলে কয়েকটা ঘর পুড়ে যাচ্ছে আর কি। জানি না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, এখানে কোনো মানুষ ছিল কিনা। তো আসলে যাওয়ার পথে এই অবস্থা দেখে মনটা খারাপ হলো। তো আশেপাশের যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এখানে আগুন লাগছে, যে আপনারা কেউ কি এটা নিভাইতে চাচ্ছেন না, আপনারা চেষ্টা করতেছেন না? তখন তারা বলল যে আসলে আমরা 999-এ ফোন করেছি, কিন্তু তারা তাদের এখানে ফোন ঢুকতেছে না। তো আসলে এটা শুনে নিজের মনটাও খারাপ হয়ে গেল। আসলে এরকম একটা পরিস্থিতিতে যদি 999-এ ফোন করে ফোন না ঢুকে তাহলে আসলে কতটা নিরুপায় হয়ে গেছে তারা। তো এটা ভেবে আসলে নিজের ফোনটা বের করে নিজেও চেষ্টা করলাম অনেকবার 999-এ ফোন করার জন্য। কিন্তু আসলে আমারও সেম কাহিনী। তো আমিও কোনোভাবে ঢুকতে পারলাম না। তো মনে হলো যে আসলে যে এই 999 যে নাম্বারটা জরুরি সেবার জন্য রাখা হয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষ সবসময় এটা সুবিধা ভোগ করতে পারে না। দেখেন এরকম একটা পরিস্থিতিতে 999টা কাজে লাগতেছে না, এটা আসলে দুঃখের বিষয় আর কি। যাই হোক, আসলে আমার এখানে আর কিছু করার নেই। কারণ আসলে আমি দূর থেকে এসেছি, দূরে যাব। তো পথে এই অবস্থা দেখে আসলে এখানে দাঁড়ালাম। তো আসলে আমি আর কামরুল ভাইয়ের সাথে কথা বলে চিন্তা করলাম, না আমরা এখান থেকে চলে যাই, ওরা দেখুক কিভাবে কি করা যায়। তো আসলে কুমিল্লার কাছাকাছি চলে আসছি। অনেক ঠান্ডা, আসলে এইভাবে রাইড করাটা অনেক কষ্টেও। তারপরও কষ্ট করে হলেও এত দূরে এসেছি, যেতে তো হবেই। তাই আর কি কষ্ট করে চালাচ্ছি আর কি। পথে অনেকগুলা ব্রেক দিয়েছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন পৌঁছতে পারি। ফজরের নামাজ আদায় করেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু শীত তো আমাদের পিছ ছাড়তেছে না। এখনো মোটামুটি ভালো ঠান্ডা। গাড়ি যতই টানতে চাচ্ছি পারতেছি না। কারণ বাইকের গতি বাড়াবো কিভাবে? আমাদের শরীর তো ঠান্ডা বরফ হয়ে গেছে। জায়গায় জায়গায় বাইক রেখে চা খেতে হচ্ছে। বাইক 50-এর উপরে টানা যাচ্ছে না। আসলে পরিস্থিতিটা খুব ভয়াবহ। এরকম জানলে আসলে রাতে করে বের হতাম না আরকি। এর আগে আসলে আমি ৩টা জায়গায় ভ্রমণ করেছি: বান্দরবন, কক্সবাজার আর সাজেক। তিনোটাই এরকম পরিস্থিতিতে ছিল না, এরকম আবহাওয়াতে ছিল না।
তাই ওই রাইডগুলো আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এই রাইডটা আসলে শীতের এত ক্ষিপ্রতার মধ্যে রাইড করাটা আসলে অনেক কষ্টদায়ক। তার মধ্যে আমার যে পরিমাণ প্রোটেক্ট ছিল সেটা কাজের লাগেনি শীতের বিপক্ষে। দাউদকান্দি চলে আসছি। দাউদকান্দি পার হলে হয়তোবা ঢাকা কাছাকাছি চলে আসবো। ঢাকার কাছাকাছি চলে আসছি। তো ঢাকা কাশপুর হয়ে হয়তোবা আমাদেরকে দিয়ে ঢুকবো, এ ন নরসিংদী হয়ে ঢুকবো। তো সেক্ষেত্রে যদি রাস্তা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে হয়তোবা সময় কিছু টেনে যেতে পারবো। আর যদি রাস্তা খারাপ হয় তাহলে তো অনেক সময় লাগবে। কারণ এমনিতেই ৭০-৮০ কিলো অতিরিক্ত রাইড করেছি। তার মধ্যে দিয়ে আবার সারারাত্র ঠান্ডায় কষ্ট পেয়েছি। পথে এতগুলা আ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পার করে আসতে হয়েছে। তো সব মিলে আসলে এই ট্যুরটা বুঝাই যাচ্ছে যে আসলে অনেক কিছু স্মরণীয় করে রাখবে আরকি। সেটা অবশ্যই অ্যা কষ্টের। আনন্দের কতটুকু আছে সেটা তো আর দেখি না। সামনে বোঝা যাবে আরকি। যদি আনন্দের কিছু থেকে থাকে আরকি। যাই হোক, আসলে শীত এখন কিছুটা কমে আসতেছে। সূর্যের আলো যত বাড়তেছে তত শীতও কমে আসতেছে। আর আমার গাড়ির গতিও আমি বাড়িয়ে নিচ্ছি। কারণ আমাদেরকে আজকে শুক্রবার জুমার দিন, জুমাটা ধরতে হবে। এখন যদি পথে আমাদের সময় শেষ হয়ে যায় তাহলে জুমাটা ঠিকমতো আদায় করতে পারবো না। তো আমাদের টার্গেট হলো এটলিস্ট যদি সর্বোচ্চ দেরি হয় জুমাটা যেন আমরা শ্রীমঙ্গল গিয়েও হলেও আদায় করতে পারি আরকি। তো সেইভাবেই আসলে চেষ্টা করতেছি বাকিটা সামনের পথ কিভাবে আসলে যাব সেটাই হলো দেখার বিষয় আরকি। যদি রাস্তা ভালো হয় তাহলে হয়তোবা খুব সহজে যেতে পারবো আরকি। তো দাউদকান্দি পার হইলাম, মেঘনা পার হলাম, কাশপুর কাছাকাছি চলে আসলাম। তো এখন মোটামুটি আমরা কাশপুরের খুব কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সিলেটের পথে ঢুকে যাবো আরকি। আর তখন আসলে আমাদের মূল রাইডটা শুরু হবে সিলেটের দিকের। তো সেই রাস্তাটা কেমন? নরসিংদীর রাস্তাটা শুনলাম নাকি ততটা ভালো না। এখন গেলে বুঝতে পারবো। আর এখানে সম্ভবত নতুন একটা রাস্তার কাজ হচ্ছে ৮ লেনের। সেটা হলে হয়তোবা আ আরো খুব দ্রুত পৌঁছা যাবে আরকি। তো এখন আমরা আসলে নরসিংদীর পথে আছি। মানে সিলেটের পথে ঢুকে গেছি অলরেডি ঢাকা থেকে। তো এখানে মোটামুটি সূর্যের আলো মোটামুটি উঁকি দিচ্ছে চারদিক থেকে। তো আমার গাড়ি হয়তোবা গতি আস্তে বাড়তেছে। তো দেখা যাক আসলে কোথায় গিয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হয় আরকি। যদি পথে ভালো কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে বসে ব্রেকফাস্টটা করে নেব। সারারাত্র রাইড করেছি আসলে আ কিছু ঠিকমতো খেতে পারি নাই। শুধু চায়ের উপর রয়েছি। কারণ যেই পরিমাণ শীত ছিল কিছুক্ষণ পর চা খেতে হয়েছে। এভাবে আসলে লম্বা সময়টা পার করেছি আরকি। তো এখন কোথায় গিয়ে আসলে ব্রেকফাস্ট করব জানি না। এই রোডে আর কখনো বাইক নিয়ে আমি আসি নাই। এর আগে আমি ঢাকা থেকে বাসে গিয়েছিলাম সিলেটে। তখন তো রাতের বেলা ছিল। আসলে এই রাস্তাগুলা দেখা হয়নি। তো এই ফার্স্ট টাইম আমি নিজের বাইক নিয়ে আসলে এই রাস্তায় আসলাম আরকি। তো কিছুদিন আগে আমাদের চাঁদপুরের ওয়াইসি গ্রুপের প্লবাইনও এসে ঘুরে গেছে। তখন আমার আসার কথা ছিল, আমি আসি নাই, ব্যস্ততা ছিলাম। তো পথে আসলে অনেক অ্যা জায়গায় বাজারে ভাঙাচোরা, পাশাপাশি গাড়ির জ্যাম-ট্যাম ঠেলে আসলে অনেক দূর ও ঠেলে আসতে হইছে এখানে। আসলে রাস্তায় অনেক সময় চলে গেছে। জানি না আসলে আর কতক্ষণ সময় লাগবে। তবে মনে হচ্ছে যে অনেক সময় লাগবে। কারণ রাস্তার অবস্থা ভালো না। গাড়ির চাকা লাফাচ্ছে। আর এখানে বাসগুলা খুব ডিস্টার্ব করতেছে। খুব বেশি চাপিয়ে দিচ্ছে। রাস্তার মাঝখান থেকে সে আমাদেরকে এক্কেবারে চাপিয়ে নিচে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় রাইড করাটা ঝুঁকি। তো এখানে সিলেট দেখা যাচ্ছে অবশ্য কিলোমিটার দেখাচ্ছে না। সিলেট যে সোজা সেটা বোঝাচ্ছে। কিন্তু কত কিলো সেটা দেখাচ্ছে না। তবে আমার গুগল ম্যাপে যে পরিমাণ দেখাচ্ছে তাতে আমার মোটামুটি আরো বেশ কিছু সময় রাইড করতে হবে আরকি। তো এখন আমার আসলে মূল উদ্দেশ্য হলো যে আমার যত দ্রুত সম্ভব আমার ফজরের পরে আমি যেন জুমাটা আদায় করতে পারি শ্রীমঙ্গলে গিয়ে, সেটাই আমার মূল উদ্দেশ্য আরকি।
তো এখানে আসলে রাস্তাগুলা ভাঙার পিছনে মূল কারণ হলো ওই যে এ আর্ট লেনের যে কাজগুলা হচ্ছে, এই কাজগুলার কারণে এখানে বড়, বড় গাড়িগুলা ঢুকতেছে। তো তখন তারা রাস্তাগুলা ভেঙে ফেলতেছে আরকি। আর রাস্তার মধ্যে যে পরিমাণ মাটি পড়ে রইছে, তো এটা যদি বর্ষার সিজন হয় বাইকারদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হবে। কারণ তখন বৃষ্টির কারণে এটাই অনেকটা পিচ্ছিল হয়ে থাকবে। তো সেক্ষেত্রে দেখা গেছে একটা বাইক যেকোনো মুহূর্তে স্লিপ করতে পারে। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ এই ঝুঁকিটা এখন নাই। তবে বড়, বড় গাড়িগুলো যেভাবে চাপিয়ে দেয় সেটা আসলে খুব ভয়ের। এই যে দেখেন সামনে কিভাবে গাড়ি আসতেছে, কিভাবে চাপিয়ে দিচ্ছে আসলে অ্যা ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে এর চেয়ে নিরাপদ আমি মনে করি আরকি। এখানকার চলাচল অনেক ঝুঁকি। তো এই রাস্তাটা মোটামুটি ভালো, চড়াও আছে, ২ পাশে খালি জায়গা আছে যথেষ্ট। কিন্তু হলো ওই যে রাস্তার মধ্যে চাকা লাফাচ্ছে আরকি। তো আসলে এইভাবে কি হচ্ছে যে শরীলটা ব্যথা হয়ে যাচ্ছে। আর আমি আমার এই বাইক নিয়ে অ্যা মোটামুটি অনেক লম্বা ট্যুর দিয়েছি যেটা কক্সবাজার প্রায় ৩৪০ কিলোমিটার। তারপর মেরিন ড্রাইভ হইতে শুরু করে অনেক জায়গায় ঘুরছি। তো এটার মধ্যে যে একটা কমফোর্ট ভাব আছে সেটা কিন্তু আজকে আমি পাচ্ছি না। কারণ এইখানে এত পরিমাণ ঝাঁকি ওই কমফোর্ট থাকতেছে না। তার মধ্যে আবার এই বড় গাড়িগুলা যেভাবে চাপিয়ে দিচ্ছে তার মধ্যে আছি পুরো আতঙ্কের মধ্যে। আপনারা কখনো এখানে আসলে যদি কেউ আমার মতো বাইক নিয়ে আসেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ২-৩ বছর পরে আসার জন্য। তখন হয়তোবা এই রাস্তা এরকম থাকবে না যে কাজগুলা হচ্ছে। তখন কাজগুলা হয়ে গেলে হয়তোবা জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এখন আসলে অনেক ঝুঁকি থাকবে আরকি। যাই হোক আসলে এন যদি আসেন তাহলে আমাকে বলবেন এই সেতুটার নাম কি? আর এই নদীটার নাম কি? আসলে আমার জানা নাই। আমি ১ম এই সেতু আর নদীটা পার হচ্ছি। ব্রিজটা অনেক লম্বা এবং মোটামুটি সুন্দর। ২ পাশ থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। পাশে আবার একটা সম্ভবত লোহার আগে একটা ব্রিজ ছিল সেটার পরিবর্তে এটা হয়েছে। তো সব মিলিয়ে এই ব্রিজে ১ম উঠলাম। তো এটার সম্বন্ধে জানি না এটা কি? নাম কি এটার? তো কেউ যদি চিনে থাকেন দয়া করে কমেন্ট বক্সে একটু জানাবেন। তো জানা আপনারা জানালে হয়তোবা আমি জানবো আরকি। তো হয়তোবা এরপরে নেক্সট ট্যুর হবে কোথায় জানি না। তবে সিলেট আমাকে আবার আসতে হবে। কারণ আজকে আমি শ্রীমঙ্গলের বেশি আর কোথাও ট্যুর দিতে পারবো না। কারণ আমাকে শনিবার উম শুক্রবার থেকে আমি আজকে রাত্রেই থাকবো। আবার শনিবারে আগামীকালকে ব্যাক করতে হবে। তো এই ক্ষেত্রে হয়তোবা শ্রীমঙ্গলের বাইরে বেশি কিছু একটা দেখা হবে না। তো এরপরে আসলে হয়তোবা একটু সময় নিয়ে আসবো। আ যেন বাকি জায়গাটা যেমন ভোলাগঞ্জ, সাদা পাথর, তো জাফলং এগুলা যেন সব ভিজিট করে যেতে পারি আরকি। তো আজকে সময় তেমন একটা নাই। এইজন্য আসলে তেমন একটা আ সময় নিয়ে আসতে পারি নাই। তারপরও বাসা থেকে অনেক চাপ নিয়ে আসতে হইছে। মা আসতে দেয় নাই। কারণ গত মাসে আমি কক্সবাজার পরিবার নিয়ে ঘুরে গেছি। তো সেই সময়টুকু শেষ না হতে আবার দেখা গেছে যে চট্টগ্রাম সিলেটের দিকে আসলাম। তো ফ্যামিলি থেকে একটু প্রেশার ছিল আরকি। যাই হোক বুঝিয়ে বাজিয়ে আসলাম। এখন সহি সালামতে ঠিকমতো বাড়ি পৌঁছতে পারলেই হলো আরকি। তো এই রাস্তাগুলা আসলে বড়, বড় গাড়িগুলা অনেক ডিস্টার্ব করে। তো এই গাড়িগুলা আসলে কখন কি হয় মানে আপনি বলতে পারবেন না। যে কখন কে চাপিয়ে দিচ্ছে, কে কাকে বাড়ি দিচ্ছে বুঝাই যাচ্ছে না। আর খুব রাফ রাইড করে। এ এই দেখেন বলতেই একটা বাইক যে তার আ বাম দিকে তার ট্রেক ছিল। সে বাম দিক থেকে ডান দিকে চলে আসলো। তো সে তার রাফ রাইড করলো এবং সেটা মানে সেটার ফল সে পেল। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাই তুমি ব্যথা পাইছো?" কয়, "ছাগলটাকে বাঁচাতে গিয়ে সে নাকি ব্যথা পাইছে। কিন্তু আমার ক্যামেরা তো রেকর্ড অনুযায়ী সে রং সাইডে আসছে। যদি রং সাইডে সে না আসতো, তাহলে ছাগলের গায়ে উপরে সে উঠতো না।" যাই হোক আসলে এইসব রাইডাররা যদি ভালোভাবে রাইড করা না শিখে, তাহলে হয়তোবা পরিবারের জন্য অনেক কান্না বয়ে নিয়ে আসতে পারে। কারণ তারা রাস্তায় বের হলে তাদের পরিবার বাসাবাড়িতে থাকে।
তো তারা সুস্থভাবে বাড়িতে ফিরলেই তো তাদের ফ্যামিলির মুখে হাসি ফুটবে আরকি। দোয়া রইল যেন এই ভাইটা ঠিকমতো আবার রাইড করে বাড়ি ফিরতে পারে আরকি। আর আমি এখানে বেশিক্ষণ সময় ব্যয় করলাম না। কারণ আমাকে জুমার নামাজ ধরতে হবে। আর জুমার নামাজের সময় বেশি নেই। ওই যে পথে এত লম্বা সময় আর রাস্তা ভালো না কারণে পথে আমাকে উম গাড়ি রাখতে হয়েছে। এইজন্য দেখা গেছে সময় অনেক নষ্ট হয়ে গেছে আরকি। তো আসলে এই লম্বা সফরের মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো আসলে যেখানেই আপনি আসবেন সেটা অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ আ আপনার প্রয়োজনীয় জিনিস যা লাগে তা নিয়ে আসা জরুরি। যেমন আমি এখানে একটা ভারী জ্যাকেট নিয়ে আসলে হয়তোবা আমার এত কষ্ট হতো না। আমি যেটা পড়ছি সেটা আমার শহরের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই হাইওয়ে আমাকে এটা অনেক কষ্ট দেবে। যাক রাস্তার অবস্থা খারাপ। আপনারাই দেখেন রাস্তার অবস্থা কি পরিমাণ মাটি পড়ে রইছে। একটা লোহার ব্রিজ, এটা কি ব্রিজ বলে জানি না। তো ব্রিজটা মোটামুটি অনেক পুরনো সম্ভবত। আর কি পরিমাণ মাটি পড়ে রইছে। আমার মনে হয় এখানকার পুরো রাস্তাতে প্রচুর পরিমাণ মাটির ট্রাক চলে। তো এটার মূল কারণ হলো আসলে এখানে নতুন যেই রাস্তাগুলা হচ্ছে, সেই রাস্তাগুলোর জন্য প্রতিনিয়ত মাটি এখান দিয়েই মনে হয় আনা নেওয়া হচ্ছে। আর পাশাপাশি এখানে কৃষি অঞ্চলটা বেশি। সেইজন্য এই জায়গায় মাটির পরিমাণটাও বেশি আরকি। এখানে আর হয়তোবা কিছু ইয়েও আছে ওই যে ইট বানানোর জন্য যে ইটখোলা বলে, ইটখোলাও আছে। সেক্ষেত্রে হয়তোবা এখানে মাটি নেওয়াটা বেশি। তো আসলে আমরা অনেক মানে ক্লান্তি শেষ করে আসলে আমরা আ চায়ের সন্ধানে মানে চায়ের বাগানের সন্ধান পেয়েছি। শ্রীমঙ্গলের খুব কাছে চলে আসছি। এখানে সারি চায়ের বাগান আসলে এই যে এত লম্বা কষ্ট করে আসলাম, তো সব ক্লান্তি আসলে দূর করে দিল আরকি। ২ দিকের এই সুন্দর চায়ের বাগান দেখে আরকি। যাক ভালো লাগলো আরকি। খুব কাছাকাছি চলে আসছি এখন। অ্যা দেখা গেছে যে ভিতরে তো আরো সুন্দর অবশ্যই স্পট আছে, যেগুলো আমরা ঘুরে দেখব। এর আগে অবশ্য আমি শ্রীমঙ্গলে এসেছি কিন্তু তেমন একটা ঘোরা হয়নি। এবারকার ইচ্ছা আছে একটু ঘুরে দেখব। নিজের বাইক নিয়ে আসছি যখন, ঘুরে দেখব আরকি। যাই হোক, আসলে শত কষ্টের মাঝে যখন আসলে আপনি সফলতা খুঁজে পাবেন তখন আনন্দটাই আলাদা। ঠিকমতো পৌঁছে আসতে পারলাম শ্রীমঙ্গলে এইজন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ঠিকমতো পৌঁছতে পারছি এখন। সুন্দর মতো আগে নামাজটা আদায় করে তারপর হোটেলে উঠবো আরকি। তারপর লাঞ্চ করব। তো কি আঁকা-বাঁকা রাস্তা কি যে দারুণ লাগতেছে কর্নারিং করার জন্য। আসলে এইসব রাস্তা কর্নারিং এর জন্য দারুণ। আর আমার কর্নারিং করতে খুব ভালো লাগে। অবশ্যই সেটা আ এই এইসব জায়গায় আমি শহরে কর্নারিং করি না কখনো। কারণ হাইওয়ে কর্নারিং করাটা ঝুঁকি। কারণ রাস্তার মধ্যে অনেক বড় গাড়ি থাকে। কিন্তু আপনি যখন একটা পর্যটক এলাকায় আসবেন আর সেই রাস্তাটা যদি অবশ্যই এই ধরনের হয়, তাহলে অবশ্যই সেখানে আপনার কর্নারিং করে মজা পাবেন। আমি খুব ভীষণ মজা পাচ্ছি। ইচ্ছেমতো গাড়ি কর্নারিং করতেছি আরকি। সারাদিনের ক্লান্তি মনে হয় এখানেই দূর করব আরকি। এরকম লাগতেছে আরকি। তো আসলে শ্রীমঙ্গলটা চায়ের জন্য বিখ্যাত। তো এখানে সবাই আসলে চায়ের জন্যই আসে। তো এই সেই শ্রীমঙ্গলের জিরো পয়েন্ট আসলে এখানে নামবো না এখন। তো আশা করি যাওয়ার পথে এখানে সময় কাটাবো অথবা কিছু ছবি নেবো। এখন আমাকে নামাজের জন্য চলে যেতে হবে। তো আসলে আমরা ফাইনালি জিরো পয়েন্ট অতিক্রম করলাম আরকি। এখন একটা হোটেল নামাজ আদায় করে একটা হোটেল নিয়ে তারপর মোটামুটি একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপর বের হবো সাইট ভিজিটের জন্য। ফাইনালি আসলে আমরা নামাজ আদায় করলাম। এখন আমরা আসলে এই হোটেল নীলিমাতে উঠলাম। তো নীলিমাটা আসলে মোটামুটি যে লেভেলের সেটা আসলে নরমাল পর্যটকদের জন্য। তো আমরা আসলে মূলত এখানে আসছি ১ রাতের জন্য তাই ভালো কোনো রিসোর্টে উঠলাম না। এখানে উঠলাম আপনারা চাইলে উঠতে পারেন। এখানে ভাড়া একেবারে কম। রুমগুলা মোটামুটি এক্কেবারে খারাপ বলা যাবে না আরকি। কমের মধ্যে দারুণ। তো আপনার ন ঘুম হবে, আপনার সময় পার হবে আর আপনার
আপনার যেই উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা মানে সলভ হবে এখানে মানে এই হোটেলে উঠলে ভাড়া মোটামুটি আপনি ২ জন মিলে ৬০০ অথবা ৭০০ টাকার মধ্যে থাকতে পারবেন আরকি। মার্কেটিং করলে ৫০০ টাকার মধ্যেও থাকতে পারেন আরকি। তো আর কথা বাড়াবো না আসলে অনেক ক্লান্ত লাগতেছে। তো আপনাদের সামনে অনেক বকবক করলাম। তো এখন আসলে বিদায় নেওয়ার ব্যাপার। তো ভালো থাকবেন। সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।